আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি, তবে সুষ্ঠু ভোট আয়োজনে যৌক্তিক সময়ও দেবে দলটি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন কমিশন সংস্কার ও প্রশাসনে আওয়ামী স্বৈর সরকারের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি করেছেন। এদিকে যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারকে পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে নতুন নির্বাচন কমিশন চায় তার দল। একই সঙ্গে 2014, 2018 ও 2024-এর বিতর্কিত নির্বাচন আয়োজনের জন্য সাবেক 3 নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবিও তাদের। 30 জন বিচারককে বহাল তবিয়তে যারা কাজ করছে এখনো, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণা, সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদকে বাতিল করতে বলেছে। আগামী নির্বাচন কবে হবে তার একটি রোডম্যাপ দাবির কথাও জানান মির্জা ফখরুল। আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি, নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপির বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে জামায়াত। কিছু মৌলিক বিষয়ে তাদেরকে সংস্কার করতেই হবে। সে কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবেন সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলেছি। আগামী 9 তারিখ আপনাদের মাধ্যমে জাতির সামনে আমরা আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করব ইনশাআল্লাহ। কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সেই জিনিসগুলো আমরা জাতির সামনে তুলে ধরব। ছাত্র জনতার বিপ্লবকে অর্থবহ করতে প্রয়োজনীয় সংস্কার ও অর্থবহ নির্বাচনের জন্য যৌক্তিক সময় পর্যন্ত ধৈর্য ধরতে জাতি প্রস্তুত বলেও মনে করেন জামায়াতের আমির। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দর্শক, ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, এখন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চলছে আর কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে? জি ধন্যবাদ। আপনারা জানেন যে বিকাল থেকে যে বৈঠকগুলো চলছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারাবাহিকভাবে যে সংলাপ চলছে সেটি আসলে বিএনপি এবং জামাতের সঙ্গে সংলাপ হয়ে গেছে। এর পরে কিন্তু মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে এবং জোনায়েদ সাকির নেতৃত্বে রাজনৈতিক দল তারা এসেছেন, তারা কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে আসলে নির্বাচন এবং সংস্কার দুটি আসলে প্রাধান্য দেওয়ার বিষয়, বিশেষ করে সংস্কার না হওয়ার আগে নির্বাচন হলে বড় ধরনের সমস্যা হবে এবং যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই 6টি সংস্কার কমিশন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে কিছু প্রস্তাবনা তুলে ধরেছেন মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকি। তারা বলেছেন এই সংস্কারগুলো খুবই জরুরি, কেননা এই বিশেষ করে বিগত যে সরকার ছিল সে আমলে যে আওয়ামী লীগ সরকারের মেয়াদে যে অনিয়ম দুর্নীতি হয়েছে এবং দলীয়করণ হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনে, সেগুলো আসলে দূর করা দরকার। একই সঙ্গে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন এবং আর্থিক খাতে যে সংস্কারগুলো দরকার এটি আসলে খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তা না হলে নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে। একই সঙ্গে তারা বলেছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে বিগত সময়ে যারা নির্বাচনে জড়িত ছিল, বিশেষ করে যেসব নির্বাচন গ্রহণযোগ্য হয়নি সেসব নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে তারা বলেছেন যে আগামী যে দুর্গাপূজা রয়েছে সেটি যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সেই যাতে সব ধর্মের মানুষ খুব শান্তিপূর্ণ সহাবস্থান থাকে সেই বিষয়টার দিকে নজর দেওয়ার জন্য বলেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা আরও যেটি বলেছেন যে আসলে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সব জায়গায় এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। কারণ যে অভ্যুত্থানের ফলে সরকার গঠন হয়েছে, জোনায়েদ সাকি যেটি বলেছেন এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার গঠন হয়েছে সেই সরকারকে অবশ্যই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে একটি ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠন এবং রাষ্ট্র গঠন সেদিকে তাদের আসলে সোচ্চার হতে এবং তাদেরকে সেদিকে ফোকাস করতে হবে। এবং একই সঙ্গে
সঙ্গে তারা বলেছেন যে বিভিন্ন সময়ে যারা দলীয়করণ করেছে প্রশাসন সহ অন্যান্য জায়গায় সেগুলোর বিরুদ্ধে যাতে ব্যবস্থা হয় না, একই সঙ্গে তারা যৌক্তিক সময় দিবে সরকারকে নির্বাচন করার জন্য, যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় সমস্ত কিছু সংস্কার শেষে একটি পরিচ্ছন্ন বাংলাদেশে। এই ছিল আমার কাছে সবশেষ খবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের। আতিকা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আবারও 111-এর মতো -2 ফর্মুলা বিএনপি দেখতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রশাসনের শেখ হাসিনার লোকদের বসাতে 200 কোটি টাকা দেওয়া হয়েছে এমন তথ্য জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উদ্বেগ প্রকাশ করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিরাজনীতিকরণের রাজনীতি নয়, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় তার দল। সেই দলটির কারণে 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। 1975 সালে স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে শক্ত অবস্থানের আহ্বান জানান। বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনের ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য। এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থার যোগাযোগ হচ্ছে। তারা তাদের পছন্দ মতো ডিসি, তাদের পছন্দ মতো ডেপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে। অন্যদিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে রিজভী বলেন, দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ। এআর বাদল, RTV, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তিতে শাহবাগে এক সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় কোনো কার্যকর পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটি। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশে জড়ো হন কমিটির সদস্য সহ বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার, যেখানে আহত পরিবারের সদস্যরা অর্থাভাবে চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন। যাদের নির্দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে তাদের বিচারের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, কোনো সমন্বয়কারীরা তাদের খোঁজ নেননি। 19 জুলাই পর থেকে এ পর্যন্ত সার্জিস আলম, নাহিদ আলম এরা যারা আছে আজ পর্যন্ত এই শহীদ পরিবার তাকে যে বলল না যে আপনারা কেমন আছেন। খুবই সন্দিহান যে আমরা ন্যায় বিচার পাবো কিনা বা কবে পাবো বা এই বিচারটা কিন্তু পাচ্ছি কিনা। এখনো গুম হওয়া অনেকের খোঁজ মেলেনি জানিয়ে দ্রুত পরিবারের কাছে প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বজনরা। প্রত্যেকটা হত্যার বিচারের দায়ে, প্রত্যেকটা গুমের ঘটনার ভিতরে যে এভিডেন্সগুলো প্রোডাকশন করার, সেটা যদি অতি সত্বর আমরা না করি, আমরা জানি না আমাদের এই বিচারকে স্বচ্ছভাবে ন্যায়ভাবে আনতে পারবো কিনা বিচারের ফলাফলটা। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ছিল নাগরিক কমিটির সদস্যদের। আগের সরকারগুলো ভারতের সাথে যে নতুন রীতিতে ছিল, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতুন রীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত দিল্লির যে নীতি আছে সেই নীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। এই ডেথ সার্টিফিকেটের সুরাহা করতে হবে। তারা হাসপাতাল থেকে ঘুরবে না, এবং যারা আহত আছেন তাদেরকে একটা সেন্টার থেকে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে কার্যকর করার পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভরেন্টি যে ফোর্স আছে, আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে
সভরেন্টি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য আহত নিহতদের নিয়ে কোনো রাজনীতি না করতে রাজনৈতিক দলের প্রতি হুঁশিয়ারিও দেন তিনি। লিপ্ত রয়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না বলে আশ্বাস দিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবিকে সাধারণ মানুষের আস্থার জায়গায় নিতে কাজ করবেন। স্বচ্ছতার সাথে সব মামলা তদন্ত করা হবে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার। ইকবাল অনিকের সহায়তায় শাকিলা করিমের রিপোর্ট। 5 আগস্ট সরকার পতনের পর ঢাকা মহানগর পুলিশ সহ সারা দেশে শতাধিক কর্মকর্তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেয়া হয় নতুনদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। ডিবি আর নায়ক নায়িকার আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে। গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে, সেটি নিশ্চিত করা হবে। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল। দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেজাউল করিম। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা অপরাধ করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন অতিরিক্ত পুলিশ কমিশনার। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারী বৃষ্টি ও পাহাড়ের ঢলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। অন্তত 193টি গ্রাম প্লাবিত হয়ে ভেসে গেছে ঘরবাড়ি, মাছের ঘের, তলিয়ে গেছে আমনের ক্ষেত। শেরপুরে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত এলাকায় খাদ্য, সুপেয় পানির তীব্র সংকট। আরও অন্তত 2 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। ঝুম বৃষ্টি আর পাহাড়ি ঢল যেন পাল্লা দিয়ে বাড়াচ্ছে পানি। বানের তোরে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি। কোমর সমান পানির গন্তব্য এখন টিনের চালা। এভাবে চলতে থাকলে নেমে আসতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। ভোগাই ও কংস নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহের অবস্থা বেশি খারাপ। পানি উঠেছে নেত্রকোনা নির্মাঞ্চলেও। জিঞ্জিরাম নদীর পানি যেভাবে বাড়ছে, এতে কাল পরশুর মধ্যে প্লাবিত হতে পারে জামালপুর। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম তলিয়ে গেছে। বন্যায় খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী, বাগবের গ্রামের আমিজা খাতুন সহ 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন নলিতাবাড়ি থানার ওসি সানোয়ার হোসেন। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়ছে, অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। এছাড়া ভারতের মেঘালয়ের বৃষ্টির প্রভাব পড়ছে জেলায়। পাহাড়ি ঢল হঠাৎ করেই এসে আমাদের বাড়ি ঘর কোনো কিছু বাঁচানো সম্ভব হয় নাই। আবাদ ফসল, গরু বাছুর এবং হঠাৎ করে যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া ছিল, সে ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদের বাঁধ ভেঙে অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। হালুয়াঘাটে প্লাবিত অন্তত 30টি গ্রাম। কবলিত এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুঠোফোনের নেটওয়ার্কও নেই। ভেঙে পড়েছে যোগাযোগ অবকাঠামো। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এদিকে বৈরী আবহাওয়ায় শনিবার সকাল থেকে উপকূলীয় অঞ্চলের 6 রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে অন্তত 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 24 ঘন্টায় কংস, সোমেশ্বরী, জিঞ্জিরামে পানি বাড়বে। নেত্রকোনা ও জামালপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
সৈয়দ মাহমুদ, RTV। এদিকে শরতের শেষ দিকে এসেও যেন বিদায় নিতে চাইছে না বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন ঝরার পর শনিবার ও ভোর থেকে চলছে অবিরাম বৃষ্টি। ঢাকাসহ ৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। অনবরত বৃষ্টির কারণে রাজধানীর অলিগলিতে পানি জমে গেছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে যান জলজটে ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ৪ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৪,৪৩৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১৭৭ জন। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বছর জুড়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বছর থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। জাতীয় জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে তেলবাহী জাহাজে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এদিকে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। গেল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলা সৌরভ নামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে সাদেকুল নামে একজন নিহত হন। এগুলো সাগরে অপেক্ষমান বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে। গত ৩০ সেপ্টেম্বর বন্দরের ডলফিন জেটিতে বাংলার জেটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এই ঘটনায় ৩ জন মারা যান। দেশের শিল্প খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শ্রমিক অসন্তোষ, এমনটি মনে করছে শিল্প মালিকরা। সকালে রাজধানী মতিঝিলের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত সেমিনারে তারা জানায়, শ্রমিকদের আক্রমণের ভয়ে অনেকে কারখানায় যেতেই ভয় পাচ্ছে। এমন বাস্তবতায় শিল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি নয়, বরং ছাঁটাইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে, অর্থনীতি পুনরুদ্ধারে শ্রীলঙ্কার মতন যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। এবং যেহেতু সামনে কোনো ইমিডিয়েট ফেস্টিভিটিও নেই, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিলে দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামে বিভিন্ন খাতের শ্রমিকরা একের পর এক বৈঠক করে তাদের বেশিরভাগ দাবি মানা হলেও থামছে না অসন্তোষ। ডিসিসির সেমিনারে শিল্প মালিকরা জানান, এই মুহূর্তে পরিস্থিতি এমন, এভাবে চলতে থাকলে শ্রমিকদের সুবিধা তো বাড়ানোই যাবে না, বরং ছাঁটাইয়ে নামার দরকার হতে পারে। অপারেশন কমিয়ে আনতে হবে। অপারেশন কমিয়ে আনতে গেলে তো আমার পক্ষে আসলে তখন কন্টিনিউয়াসলি বেতন দিতে পারাটাও একটা বড় চ্যালেঞ্জ। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, গ্রুপের 1.5 লাখ শ্রমিক আগে কখনো আন্দোলন না করলেও এখন শ্রমিকদের ভয়ে কারখানায় গিয়ে আতঙ্কে থাকেন। আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটা নিয়ে বেরোয় আসতে পারবো? যদি এই ধরনের ব্যবসায়ী যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরি যেতে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। শ্রমিকদের এমন আন্দোলনকে ন্যায়সঙ্গত নয়, বরং দেশি বিদেশি চক্রান্ত বলে মনে করেন শিল্প মালিকরা। সরকারের গেজেটেড 44টা সেক্টর আছে, একমাত্র গার্মেন্ট সেক্টরে এই দাবি নিয়ে আমরা প্রতিদিন মুখোমুখি হচ্ছি। অন্য 43টা সেক্টরের কেউ তো আমরা রাজপথে দেখি নাই। ওয়ার্কারদের যেটাকে অসন্তোষ বলা হচ্ছে, সেটাকে আমি মনে করি টার্গেটেড ভায়োলেন্স কিছু কিছু ক্ষেত্রে। সেটা নিয়ে যখন বিদেশে একটা অপপ্রচার চলে, কিছু ক্ষেত্রে অপপ্রচার, কিছু ক্ষেত্রে সত্যি, তখন বিনিয়োগকারী তো দূরের কথা, আমাদের এক্সপোর্ট অর্ডার গুলো ডাইভার্ট হবে, এটা স্বাভাবিক। এমন বাস্তবতায় কেমন চলছে দেশের অর্থনীতি? বিশ্লেষকদের মত, ব্যাংক খাত ছাড়া কোনো খাতেই সংস্কারের যথেষ্ট পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। খারাপ পলিসি নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু খারাপ পলিসি ইজ হাফ অফ দ্য গ্লাস, রেস্ট অফ দ্য গ্লাস ইজ স্টিল এমটি। সেটা হলো আমাদেরকে এই এক্সপোর্টের যে বায়ার্স বা কমিউনিটি, ইন্টারন্যাশনাল ট্রেডিং কমিউনিটি আর ফরেন ইনভেস্টরস, এই জায়গাটায় আমাদের আসতে হবে। পোশাক শিল্প অস্থির করে কোনো কোনো দেশ বিদেশি ক্রেতাদের ভাগে নেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। মান্থলি সেলস অফ ডলার। সেলিম মালিক, RTV, ঢাকা। গণ অভ্যুত্থানের বিজয় গাথার সোনালী অধ্যায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে একটি কারিগরি কমিটির গঠন করার কথা জানিয়েছে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দ্রুত পাঠ্যপুস্তক প্রণয়ন করায় 2025 সালের বইতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বলেও জানান তিনি। ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি থেকে তরুণ প্রজন্মকে বের করে এনে সুস্থ ধারার মানবিক রাজনীতির আহ্বান জানিয়েছেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ সবচেয়ে কম। এই বৈষম্য দূর করতে না পারলে শিক্ষার মান বাড়ানো সহজ হবে না। সরকারের বিভিন্ন খাতে অপচয় দুর্নীতি কমানো গেলে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব বলে মনে করেন বক্তারা। তিনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশা ব্যক্ত করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি বন্ধ প্রয়োজন বলেও মনে করেন এই উপদেষ্টা। একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় মাত্র 2-3 সপ্তাহ পাঠ্যপুস্তক পরিমার্জনের কাজ হয়েছে, ফলে ভুল ত্রুটি থাকতে পারে বলেও মনে করেন এই উপদেষ্টা। আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে। তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলে এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে। অপরিকল্পিতভাবে দেশ জুড়ে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও শিক্ষার মান বাড়েনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে বিশ্ববিদ্যালয়ে বাড়লেও বাড়েনি কর্মসংস্থান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে শীঘ্রই আলাদা লাউঞ্জ করা হচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়ান শ্রম মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা সংস্থা পেরকেসোর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। বাংলাদেশের পক্ষে ওয়েজ অনার্স কল্যাণে বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও মালয়েশিয়ার পক্ষে পেরসেকোর প্রধান নির্বাহী আজমান বিন আজিজ মোহাম্মদ চুক্তিতে স্বাক্ষর করেন। কাগজপত্র সঠিক হলেও নানা জটিলতার সময় মতো মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিককে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আবার সুযোগ দেবার ঘোষণা এ সময় নিশ্চিত করেন আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্তম্ভ ন্যায় বিচার পাওয়ার দাবি একমাত্র কোরআনের শাসন বাস্তবায়নের মাধ্যমে পরিপূর্ণ করা সম্ভব। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন নবী মাহফিলে কথা বলেন ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতারা। বেলা 3টায় শুরু হয়েছে এই মাহফিল। দেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদরা এতে আলোচনা করেন। দীর্ঘ 19 বছর পর হওয়া এই সিরাতুন নবী মাহফিলে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। রাত 8টায় প্রধান অতিথির বক্তব্য দেবেন আন্দারকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি। আসন্ন দুর্গাপূজা ঘিরে সাজ সাজ রব উঠেছে জেলায় জেলায়। দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে পালপাড়ার কারিগররা। মাটির তৈরি প্রতিমাকে রঙের ছোঁয়ায় স্বরূপে ফেরাতে ব্যস্ত তারা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। পূজার শেষ প্রস্তুতিতে শিল্পীরা বিরামহীন সময় পার করছে। মাটির কাজ শেষে রং তুলির আঁচড়ে দেবীকে ফুটিয়ে তুলছেন সিলেটের প্রতিমা কারিগররা। আমাদের দুর্গাপূজা উপলক্ষে যে আমাদের প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। আসন্ন দুর্গা উৎসবে জেলায় মোট 440টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। নগরীতে শান্তিপূর্ণ পরিবেশেই পূজা হবে বলছেন এই কর্মকর্তা। সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, অতএব এখানে আমরা বিশ্বাস করি এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নাই। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা সর্বাত্মক আমাদের প্রস্তুতি আছে। প্রতিমা কারিগরদের জন্য দম ফেলার সময় নেই নরসিংদীতে। বাঁশ, কাঠ, খড় আর কাদামাটির প্রতিমাকে দেওয়া হচ্ছে রং তুলির আঁচড়। প্রতিমা শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। তবে বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির অভিযোগ কারিগরদের। কাঠের দাম বেশি, বাঁশের দাম বেশি, কারিগরের বিল বেশি, সব দিক দিয়ে বেশি, কিন্তু আমরা সেই হিসেবে মূল্য পাইতেছি না। এখন আমরা মাটির কাজ পর্যায়ে শেষ, এখন আমরা রং ধরবো। আমরা যে আশা নিয়ে এই প্রতিমার কাজটা এবার শুরু করছিলাম ওই আশা মতন আমরা এরকম কাজ করতে পারতেছি না। পূজার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আর জেলায় থাকবে সর্বোচ্চ নিরাপত্তা।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ বরাবরের মতো এই বছরও সার্বক্ষণিক দায়িত্বে আছে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গোৎসবটি সকলকে নিয়ে পালন করা যায়। দশমীর দিন এবং বিসর্জনের দিন সে উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। দেশসেরা আয়োজনে শারদীয় দুর্গা উৎসব নোয়াখালীর চৌমুহনীতে পালিত হলেও এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় সেই জাঁকজমকে ভাটা পড়েছে। নিয়ম রক্ষায় অনেকটাই জৌলুসহীনভাবে চলছে মণ্ডপ ও প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। বন্যার পানিতে আমাদের গ্রাম এলাকায় পুজো ঘুরে ঘুরে দেখতে পারবো কিনা তা বলতে পারতেছি না। প্রত্যেকটা পূজা মণ্ডপে পানি এখন, যার কারণে আসলে পূজাটা চেষ্টা আরম্ভর মনের মধ্যে, কিন্তু ওইভাবে আমরা কেউ আরম্ভ করতে পারছি না। এদিকে পূজা নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করব। প্রত্যেকটা পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে, তারা নিজেদের মতো করে তার নিরাপত্তা নিশ্চিত করবে। ইমরুল কায়েস, RTV। সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন তিনি। সেনাপ্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান। এ সময় মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সেনা সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও দলকানা অভিযুক্ত সেনা অফিসারদের বিচারের দাবি জানালেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা। সকালে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্য বিরোধী সশস্ত্র বাহিনীর ব্যানার আয়োজিত সেমিনারে এসব দাবি তোলেন বক্তারা। বিনা অপরাধে সামরিক আদালতে অনেক মেধাবী ও চৌকস সেনা সদস্যদের শাস্তি দেওয়া হয়েছে দাবি করে ওইসব অফিসারদের শাস্তি পুনর্বিবেচনা করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান, শুধু সেনাবাহিনী নয়, অন্তর্বর্তী সরকারের আমলে বৈষম্য দূর করতে হবে প্রত্যেকটি সংস্থার। বর্তমান সময়ে একটি নতুন সৈনিকরা ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে জাতির জন্য। পরবর্তীতে হচ্ছে বিভিন্ন সংস্থায় রাস্তায় নাম হাতের বদলে মাথা কাটা হয়েছে। আমরা যারা বিপ্লবী ছিলাম বা কথা বলতাম, অনেক শালীন অফিসার আমাদের আছেন, তারা সবাই নিশ্চুপ ছিলেন, আমরা একটু ভোকাল ছিলাম। ভেবে অবাক হবেন, আমার মিসেসকে বলা হয়েছে যদি আপনি মিডিয়ার কাছে যান, আপনার স্বামীকে একটা কু হচ্ছিল বলে একটা রিউমার ছড়ানো হয়েছিল জেনারেল কামরুজ্জামানের নদী, ওইখানে জড়িয়ে দেওয়া হবে। এক জেনারেল জিয়া এবং এক এডমিরাল সোহেলকে দিয়ে ঢুকাই দেওয়া, বাকি সব মাফ। সরি, দিস ডাজন্ট গো অন। যদি করতে হয় ছেঁচে ফেলেন, কেটে ফেলেন, এটা খালি ফৌজ না, সব জায়গাতেই। এই যে দোসররা ছিল তাদেরকে যদি শুধুমাত্র চাকুরিচ্যুত করার মাধ্যমে আজকের এই ঘটনাটি শেষ করে দেয়া হয়, তাহলে আগামীতে যে ঘটনাটি হবে সেটি হচ্ছে, তাহলে আমি চাকরি হারাই, আমি তো কয়েকশো কোটি টাকা পেয়ে যাচ্ছি, দেশ এবং দেশের বাইরে পুনর্বাসন পেয়ে যাচ্ছি, তাহলে আমার চাকরি চলে গেলে সমস্যা কোথায়? ৩৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা সিটি ইউনিট। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত 2 দিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে 7টি ব্যাচে মোট 350 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম। বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষণে আত্মমানবতার সেবায় বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশে রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়। আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পুনর্বাসনে টেকসই কৌশল প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে নিউ ইস্কাটনের ব্যায়াম মিলনায়তনে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় 2024-এর বন্যায় আসুন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম সম্পর্কে জানানো ও ভবিষ্যতে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়। বৈঠকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাজধানী ইসলামাবাদে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এরপর সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে শনিবার পাঞ্জাবের লাহোরে উত্তেজনা দেখা দেওয়ায় সেখানেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, শনিবারও ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিও উত্তপ্ত হয়ে আছে। এসবের মধ্যে সেখানে বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট। এছাড়া বড় বড় সড়কগুলো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। আসরের প্রথম ম্যাচে 10 বছরের আক্ষেপ ঘুচিয়ে টি-20 বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে নিকার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সুবহানা মুস্তারি নাহিদারা। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।